আসসালামু আলাইকুম। মিরিলাও স্কুলের পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভ সন্ধ্যা। মিশন 6 এর প্ল্যান নিয়ে আজকে হাজির হয়েছি। বেশ কিছুক্ষণ কথা বলবো আপনাদের সাথে, আলোচনা করব। আমরা একটু অপেক্ষা করছি, সবাই জয়েন করবেন। একটু সকলে জয়েন করলে আমরা আজকে ক্লাসটা বা ওরিয়েন্টেশন আমার যে বক্তব্যটা সেটা শুরু করব। অনেকেই সালাম দিচ্ছেন, যারা যারা সালাম দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাইকে শুভ সন্ধ্যা। আমরা একটু অপেক্ষা করছি সকলের জন্য, হয়তো আর 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। এরপরই আমরা আমাদের আজকের এই যে ছোট্ট আয়োজনটা সেটা শুরু করব। আজকে আমাদের অফিসিয়াল কোনো ক্লাস না, মূলত আমি আজকে কথা বলবো আপনাদের সাথে আপকামিং বার কাউন্সিল এক্সাম নিয়ে। একটা পরীক্ষা তো অলরেডি হয়ে গিয়েছে, 2025-এর প্রথম স্লটের যে এক্সামটা ছিল সেই এক্সামটা অলরেডি ডান। প্রিলি পরীক্ষাটা হয়ে গেল। সামনে সম্ভবত জুনের 28 তারিখে রিটেন হওয়ার একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। তো সেটা যদি হয় তাহলে আগের নিয়ম অনুযায়ী নভেম্বরে বা আগের ঘোষণা অনুযায়ী নভেম্বরে আপনাদের পরবর্তী বার কাউন্সিলের প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যারা পরের পরীক্ষাটাকে টার্গেট করে পড়বেন বা যারা এবারের কোনোভাবে পরীক্ষাটা দিতে পারেন নাই, অনেকে আছে যে আপনার এনরোলমেন্ট, আপনার পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন নাই, অনেকে আছে আপনার 6 মাস পূর্ণ হয় নাই, বিভিন্ন সমস্যার কারণে অনেকে এবার পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারেননি। অনেকের পারিবারিক সমস্যা ছিল, হয়তো স্বাস্থ্যগত কোনো সমস্যা ছিল। এই বছরের বার কাউন্সিল পরীক্ষাটা হয়তো এবার অ্যাটেন্ড করতে পারেন নাই। অনেকে আছেন পরীক্ষা অ্যাটেন্ড করেছেন কিন্তু সঠিক প্রস্তুতি না থাকার কারণে দুর্ভাগ্যজনকভাবে হয়তো এবারের পরীক্ষাটা থেকে মিস হয়ে গিয়েছেন। তো তাদের সকলকে নিয়ে মিনি ল স্কুল শুরু করতে যাচ্ছে মিশন 6 নামে একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামে কি কি আওতাভুক্ত থাকছে, আমরা আসলে মিশন 6 এই প্রোগ্রামটার মাঝখানে বা মিশন 6 এই ব্যাচটাকে কাদেরকে টার্গেট করে আমরা ব্যাচটা রান করব, আমাদের কি কি পরিকল্পনা আছে, এই পরিকল্পনাগুলো মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করব। তারই সাথে সাথে আপনাদেরকে আমি খুব ব্রিফ একটা আইডিয়া দিব যে 6 মাস সময়টাকে কিভাবে কাজে লাগালে আপনি পরবর্তী বার কাউন্সিল প্রিলি রিটেন এবং ভাইবাটা খুব সফলতার সাথেই ইনশাল্লাহ উত্তীর্ণ হয়ে যাবেন। তো পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে কথা বলবো, আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও শুনবো। একটা ইন্টারেক্টিভ সেশন নেওয়ার চেষ্টা করব। আমরা অপেক্ষা করছি আপনাদের সকলের জন্য। আপনারা একটু দ্রুত জয়েন করে ফেললেই আমরা হয়তো আজকের প্ল্যানটা শুরু করব। আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 100+ আমাদের সাথে এখন লাইভে যুক্ত হয়েছেন আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটাতে। প্রথমেই আপনাদেরকে একটু সংক্ষেপে আমার পরিচয়টা দিয়ে, আপনারা অনেকেই আমাকে চেনেন, এর আগেও বিভিন্ন জায়গায় দেখা হয়েছে আপনাদের সাথে আমার। তারপরেও আরো একবার পরিচয়টা দিচ্ছি, আমি কাজী নুসরাত, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে সহকারী জজ হিসেবে কর্মরত আছি। এর পাশাপাশি আমার আরেকটা পরিচয় হচ্ছে আমি মিনি ল স্কুলের একজন শিক্ষক। খুব নিয়মিতভাবেই মিনি ল স্কুলের বিভিন্ন ব্যাচে ক্লাস নিয়ে থাকি। বার কাউন্সিল ব্যাচগুলোতেও ক্লাস নিয়েছি, জুডিশিয়ারি ব্যাচগুলোতে খুব রেগুলারলি ক্লাসগুলো নিয়ে থাকি এবং আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়ে থাকি। তো আমাদের যে যে কার্যক্রমটা নিয়ে আজকে মূলত আমি হাজির হয়েছি বা আপনাদেরকে একটু অবগত করব, সেটা হচ্ছে মিশন 6। অর্থাৎ আমাদের নভেম্বরে বার কাউন্সিল যে প্রিলি পরীক্ষাটা নিতে যাচ্ছে সেই পরীক্ষাকে টার্গেট করে আমরা নতুন একটা ব্যাচ চালু করতে যাচ্ছি বা নতুন একটা ব্যাচের কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি। সেই ব্যাচটা হচ্ছে মিশন 6। কেন নামটা আমরা দিয়েছি মিশন 6? মিশন 6 নামটা দেওয়ার একটা প্রথম কারণ হচ্ছে আমাদের হাতে সময় আছে 6 মাস। অর্থাৎ যদি নভেম্বরে পরীক্ষাটা হয় সেক্ষেত্রে আমাদের কাছে মাত্র সময় আছে আর 6 মাস, আমরা যদি মে মাস থেকে কাউন্ট করি। এখন নভেম্বরে পরীক্ষা হবে, এটার সত্যতা কতটুকু বা এটার নিশ্চয়তা কতটুকু? যেহেতু বার কাউন্সিল থেকে একটা পূর্ব ঘোষিত ঘোষণা আমাদের জন্য দেয়া আছে এবং বার কাউন্সিল কিন্তু অ্যাজ ইউজুয়াল নিয়মে প্রিলি পরীক্ষাটাও নিয়েছে, হোপফুলি জুন মাসের লাস্ট উইকে গিয়ে তাদের সম্ভাব্য তারিখ অনুযায়ী তারা রিটেন পরীক্ষাটাও নিয়ে ফেলবে।
এর পরবর্তী সময় রিটার্নের খাতা দেখতে হয়তো 1 থেকে 2 মাস তারা সময় নিবে, ম্যাক্সিমাম 3 মান্থস টাইম নেয়। আর ভাইবাটা কিন্তু খুব দ্রুত হয়ে যায়, ভাইবার রেজাল্টটাও খুব তাড়াতাড়ি দিয়ে দেয়। তাহলে আমরা যদি ধরে নিচ্ছি 2 থেকে 3 মাসের মধ্যে বার কাউন্সিল চলমান ব্যাচের এনরোলমেন্টটা কমপ্লিট করলে বার কাউন্সিলের হাতে কিন্তু আর কোনো কাজ নেই। সুতরাং তারা যদি প্ল্যান করে নভেম্বর মাসে আরো একটা এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষা তারা নিবে, এটা নিতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। যদি সেটাই হয়ে থাকে তাহলে এই 6টা মাস আপনার জন্য খুব ক্রুশাল একটা ভূমিকা পালন করবে। এই 6টা মাসের প্রত্যেকটা মান্থ, প্রত্যেকটা দিন আপনাকে খুব বুঝে, খুব সতর্কতার সাথে কাজে লাগাতে হবে। আপনি মনে রাখবেন যে আপনার জন্য এভরি ডে ইজ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা দিনই আপনার জন্য গুরুত্বপূর্ণ। এখানে এই 6টা মাস আপনি যদি একটু ধৈর্য সহকারে পরিকল্পনা মাফিক পড়াশোনা করতে পারেন, তাহলে আপনার যে আইনজীবী হওয়ার স্বপ্নটা, এই যে এত সম্মানজনক একটা পেশায় নিজেকে যুক্ত করার আপনার যে চিন্তাটা, সেটা আপনি সফলকাম হতে পারেন। আমাদের বার কাউন্সিলে আপনারা জানেন মোটামুটি 7টা আইনের উপরে একটা পরীক্ষা নেয় তারা। সেখানে আমাদেরকে পড়তে হয় কোড অফ সিভিল প্রসিডিওর, আমাদেরকে পড়তে হয় স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, লিমিটেশন অ্যাক্ট, সিআরপিসি, পেনাল, এভিডেন্স এবং বার কাউন্সিল রুলস অ্যান্ড অর্ডার। এর মধ্যে প্রিলিতে সব থেকে কম নাম্বারের প্রশ্ন আসে বার কাউন্সিল রুলস অ্যান্ড অর্ডার থেকে, সম্ভবত 5 নাম্বারের একটা প্রশ্ন করে। বাকি কোর্সগুলোর ইম্পর্টেন্স ইকুয়াল। আমরা অনেক সময় যে জায়গাটাতে ভুল করি, আমরা হয়তো সিপিসি পড়তে গিয়ে বা সিআরপিসি পড়তে গিয়ে বা পেনাল কোড পড়তে গিয়ে ছোট ছোট আইনগুলোতে ধরা খেয়ে যাই, বা ছোট ছোট আইনগুলোকে আমরা ইগনোর করি। ফলশ্রুতিতে ওই ছোট আইনগুলো থেকে যখন কোনো প্রশ্ন আসে, ওগুলো আর আমরা গ্র্যাব করতে পারি না, যেহেতু বাকি 3টা কোর্স অনেক বড়। আপনার সিআরপিসি, সিপিসি বা পেনাল, এটা তো হিউজ সিলেবাস। এগুলো কমপ্লিট করতে আমাদের অনেক বেশি সময় চলে যায়। তো না আমাদের বড় ল গুলো কমপ্লিট হয়, না ছোট আইনগুলোতে আমাদের পারদর্শিতা হয়। এর ফলে দেখা যায় আমরা খুব বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, হতাশাগ্রস্ত হয়ে যাই। কিছুদিন পড়ার পরে আর আমাদের পড়তে ভালো লাগে না। মানুষের একটা কমন বৈশিষ্ট্য বা একটা কমন টেন্ডেন্সি হচ্ছে, আমরা কোনো কিছু যদি ফলাফল দেখতে না পাই, ওই কাজের প্রতি আমাদের খুব বেশিক্ষণ আগ্রহ থাকে না। যেহেতু পরবর্তী পরীক্ষাটা সেই নভেম্বর মাসে, আপনি যদি আজকের থেকেও পড়াশোনা শুরু করেন, দেখা যাবে 1 মাস বা 1.5 মাস নিজে নিজে পড়ার পরেই আপনি আপনার আগ্রহটা হারিয়ে ফেলবেন, কারণ আপনি আপনার চোখের সামনে কোনো ফলাফল দেখতে পাচ্ছেন না। আমাদের যদিও এটা হিউম্যান বডি, বাট আমাদের আসলে অনেক চতুর্মুখী চাপে বা বিভিন্ন খারাপ পরিবেশ, আমাদের চারপাশে বিভিন্ন টক্সিন ঘোরাফেরা করার কারণে দেখা যায় সবসময় চাইলেও মনোযোগটা আমরা পড়ার মধ্যে রাখতে পারি না। এজন্য আমাদের একটা প্ল্যাটফর্মের দরকার হয়, আমাদের কিছু মেন্টরের দরকার হয়, যারা কনস্ট্যান্টলি আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে। অর্থাৎ আপনি কোনো কারণে যদি ট্র্যাক থেকে একটু বের হয়েও যান, বা কোনো কারণে আপনি যদি আপনার নির্ধারিত গোল থেকে সরেও আসেন, আপনার যারা মেন্টর থাকবে বা আপনার যারা গাইড থাকবে, তারা যেন আপনাকে সঠিক অবস্থানে ধরে রাখতে পারে, এজন্যই আমাদেরকে একটা প্ল্যাটফর্ম চুজ করতে হয়। এখন প্ল্যাটফর্মের প্রসঙ্গ আসলে, মিনি ল স্কুল হচ্ছে ওয়ান অফ দ্য ট্রাস্টেড প্ল্যাটফর্মস ফর বার কাউন্সিল অ্যান্ড জুডিশিয়ারি ইন ইয়োর ল এরিনা। এটাকে আমরা খুব ট্রাস্টেড একটা প্ল্যাটফর্ম এজন্য বলি, কারণ মিনি ল স্কুলের সাকসেস রেট যদি আমরা দেখি, বা মিনি ল স্কুল পাবলিকেশন থেকে যে বইগুলো এসছে, এই বইগুলো পড়ার ফলশ্রুতিতে আমরা যদি ফলাফলটা বিবেচনা করি, এটাকে আমরা খুব বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম হিসেবে দাবি করতেই পারি। আমি মিনি ল স্কুলে ক্লাস নিচ্ছি বলেই যে মিনি ল স্কুলকে একটা ব্র্যান্ডিং করব বা মিনি ল স্কুলকে নিয়ে খুব ভালো ভালো কিছু কথা বলছি, বিষয়টা এরকম না। আপনাদের জ্ঞাতার্থে জানাই, ওয়ান্স আই ওয়াজ এ স্টুডেন্ট অফ দিস কোচিং। আমার বিজেএস এবং বার কাউন্সিল জার্নিটা শুরুই করেছিলাম মিনি ল স্কুলের হাত ধরে। যখন আমি আমার গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করি, সামনে বার কাউন্সিল দিব, জুডিশিয়ারি দিব, এরকমই লক্ষ্য ছিল, তখন আসলে বুঝতে পারছিলাম না, যেটা সবার একটা কমন সমস্যা, আমরা প্রস্তুতিটা কোথা থেকে শুরু করব। আমি কি আসলে বড় বড় আইনগুলো দিয়ে পড়বো, নাকি ছোট ছোট আইনগুলো দিয়ে পড়বো? কিংবা পড়তে বসলে দেখতাম সিআরপিসি এত বেশি সেকশন, পড়তে বসলে দেখতাম যে পেনাল কোডে এত এত সেকশন, এই সেকশনগুলো তো আমাদের মনে থাকে না। কিংবা আমি এভিডেন্স অ্যাক্টের একটা সেকশন পড়ছি, এটাকে অন্য আরেকটা ক্রিমিনাল ল এর সাথে রিলেট করে আমি পড়তে পারছি না। আমি হয়তো অস্থায়ী নিষেধাজ্ঞা পড়ছি সিভিলের,
এটাকে আমি সিপিসি এবং স্পেসিফিক রিলিফের সাথে রিলেট করতে পারছি না। তো আমি বুঝতে পারছি না কোন কোন টপিকগুলো আমি একটু রিলেট করে পড়বো, কোনটা পড়বো না, কিংবা কোন টপিকগুলোকে আমার একটু বেশি গুরুত্ব আরোপ করতে হবে, কোনটা করতে হবে না। এটা ছিল আমার প্রথম সমস্যা। দ্বিতীয় যে সমস্যাটা আমি ফেস করতাম সেটা হচ্ছে কিছুদিন পড়ার পরেই আমার খুব হাল ছেড়ে দিতে ইচ্ছে করতো। নিজেকে নিজে জাজ করতে পারতাম না, নিজে বুঝতে পারতাম না যে ওয়েদার আই এম গোয়িং অন দ্য রাইট ট্র্যাক অর নট, এটা বুঝতে পারতাম না। ঠিক ওই মুহূর্তে আমার পাশে একটা আশীর্বাদ হিসেবে আবির্ভূত হলো মিনি ল স্কুল। উইদাউট গিভিং ইট আ সেকেন্ড থট আমি ভর্তি হয়ে যাই মিনি ল স্কুলে। এবং শুরু থেকে মিনি ল স্কুলের যেই দিকটা আমাকে সব থেকে বেশি অ্যাট্রাক্ট করে বা আমি স্টুডেন্ট লাইফে সব থেকে বেশি উপকৃত হয়েছি ওদের যে সার্ভিসটা বা মিনি ল স্কুলের যে সার্ভিসটা দ্বারা, সেটা হচ্ছে তাদের নিয়মিত পরীক্ষা। এটা মারাত্মক সহযোগিতা করে একটা স্টুডেন্টকে। অর্থাৎ আপনি কেমন পড়াশোনা করছেন, আপনার প্রস্তুতিটা সত্যিকার অর্থেই আপ টু দ্য মার্ক হচ্ছে কিনা, এই জাজমেন্টটা আমরা নিজেরা নিজেকে দিতে পারি না। এটার জন্য আমাদের একটা ট্রাস্টেড অথরিটি দরকার হয়, একটা প্ল্যাটফর্ম দরকার হয়। মিনি ল স্কুল আপনাদের জন্য প্রত্যেক সপ্তাহে, যারা আমাদের নিয়মিত ব্যাচ যেগুলো, সেটা বার কাউন্সিল বা জুডিশিয়ারি হোক, প্রত্যেক সপ্তাহেই আমরা উইকলি টেস্টের আয়োজন করি এবং মাস শেষে আমাদের একটা মান্থলি মডেল টেস্ট হয়। আমরা একই সাথে আপনাকে প্রিলি এবং রিটার্ন পরীক্ষাটা সাইমালটেনিয়াসলি নিতে থাকি। অর্থাৎ আপনাকে শুধুমাত্র আমরা প্রিলির জন্য রেডি করে ছেড়ে দিব, রিটার্নে গিয়ে আপনি আবার ওই মহাসমুদ্রে হাবুডুবু খাবেন, ব্যাপারটা এরকম হয় না। আমরা যখন একটা স্টুডেন্টকে নিয়ে প্ল্যান করি, আমরা কখনোই এভাবে প্ল্যান করি না এটা বা এই স্টুডেন্টটাকে বা এই ব্যাচটাকে আমরা শুধু প্রিলি পাস করাবো, এটা আমাদের প্ল্যানের অন্তর্ভুক্ত থাকে না। বরং আমরা আমাদের ক্লাস, আমাদের পরীক্ষাগুলো এমন ভাবেই ডিজাইন করি যেন একটা স্টুডেন্ট প্রিলিমিনারি থেকে শুরু করে একদম ভাইবা পর্যন্ত একই তালে প্রস্তুতিটা সম্পন্ন করতে পারেন। প্রথমেই আপনাদের সাথে আমি একটু কথা বলবো বার কাউন্সিলে যে কোর্সগুলো আসে, এই কোর্সগুলো আপনারা কোথা থেকে পড়বেন। এটা একটা বিগেস্ট কোয়েশ্চেন আমাদের, যে আমি আমার প্রস্তুতির সহায়ক হিসেবে কোন বইটাকে আমার টেবিলে রাখবো। আমার পরামর্শ বা অতীত অভিজ্ঞতা থেকে আপনাকে আমি খুব দায়িত্ব নিয়েই বলতে পারি, যাদের একনিষ্ঠ টার্গেট আমি নিজের নামের আগে এই সম্মানসূচক আইনজীবী টাইটেলটা লাগাবো, যাদের অনেক দিন থেকে স্বপ্ন আমি আইনজীবী হিসেবে নিজের ক্যারিয়ারটা স্ট্যাবলিশ করব, তাদের জন্য কোনো ধরনের কোনো চিন্তা ছাড়াই টেবিলে রাখা উচিত প্রিলি মাস্টার বইটা। এই বইটা আপনাদের জন্য মাস্ট হ্যাভ। আপনাদের কাছে বা আপনাদের সংগ্রহে অনেক রকম বই থাকে আমি জানি, কারণ আমার তো অনেক দিনের অভিজ্ঞতা স্টুডেন্ট পড়িয়ে। বিভিন্ন ধরনের বই আপনাদের টেবিলে থাকে, সেটা প্রস্তুতিমূলক বই থাকে, বেয়ার অ্যাক্ট থাকে, আপনাদের কাছে একাডেমিক অনেক বই থাকে। এতগুলো বইয়ের ভিড়ে আমরা এটাই ডিসাইড করতে পারি না যে আমি যে আমার প্রিপারেশনটা শুরু করব, কোথা থেকে শুরু করব, কোন বইটা আমি সামনে টেনে নিব। আমি যদি আমার প্রস্তুতি আজকে সুনির্দিষ্ট প্রতিকার আইন দিয়ে শুরু করতে চাই, তাহলে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনটা আমি কোথা থেকে পড়ব, অথবা সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়তে গেলে কোন কোন ধারাগুলো আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, এই বিষয়টা আমরা বুঝতে পারি না। এজন্য আমার প্রথম পরামর্শই হবে, টেবিলে যত বই থাকুক না কেন সবগুলো বইকে এক পাশে সরিয়ে রেখে এই বইটা সংগ্রহ করে নেবেন। যাদের সংগ্রহে প্রিলি মাস্টার বইটা আছে তারা তো মোটামুটি প্রস্তুতির ক্ষেত্রে প্রাথমিক ধাপটা পার করে এসেছেন। একটা মানসম্মত বই নিজের কালেকশনে রাখাটাই হচ্ছে বড় কথা। একটা মানসম্মত বই বা একটা ভালো বই নিজের সংগ্রহে এরকম একটা বই রাখাটা মানেই হচ্ছে আপনি আপনার যুদ্ধক্ষেত্রে বা আপনার যে কৌশল, সেই কৌশল অবলম্বন করতে গিয়ে এক ধাপ এগিয়ে গিয়েছেন। আমরা বলি প্ল্যানিং ইজ দ্য হাফ ডান অফ ইয়োর ওয়ার্ক। এটা আমার কথা না, বড় বড় মনীষীরাও একই কথা বলেছে, প্ল্যানিং ইজ দ্য হাফ ডান অফ ইয়োর ওয়ার্ক। অর্থাৎ আপনি যখন কোনো একটা কিছু পরিকল্পনা করবেন, সঠিক পরিকল্পনাটা হচ্ছে আপনার সম্পূর্ণ কাজের অর্ধেক করে ফেলার শামিল। এবং এই পরিকল্পনার প্রথম ধাপটাই হচ্ছে আপনার টেবিলে খুব কার্যকরী এবং মানসম্মত একটা বই রাখা। যখনই আমরা বার কাউন্সিল বা জুডিশিয়ারির যে 6টা আইন, জুডিশিয়ারিতে অনেকগুলো আইন পড়তে হয়, তবে এই 6টা আইন বার এবং বিজিএস এর জন্য কমন। এই 6টা আইনের জন্য আমরা যখনই কোনো কার্যকরী বা আপনার খুব গুরুত্বপূর্ণ কোনো বইয়ের কথা বলে থাকি, তখন আমাদের মাথায় এই বইটার নামই প্রথমে আসে।
এবং আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন, সর্বশেষ যে বার কাউন্সিলের প্রিলিমিনারি পরীক্ষাটা অনুষ্ঠিত হলো, সেই পরীক্ষাটাতে প্রিলি মাস্টার বই থেকে 95% ডিরেক্ট কমন। 95%, তার মানে 100টা প্রশ্ন আসলে 95টা প্রশ্নই আমাদের এই প্রিলি মাস্টার বইটা থেকে আপনি কমন পেয়ে যাবেন। এবং আমাদের স্টুডেন্টের সাকসেস রেট অনেক বেশি হওয়ার আরেকটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে আমরা অনেকগুলো বই একবার করে পড়াই না বা পড়ার পরামর্শ দিই না, বরং আমরা একই জিনিসকে বা একই বইকে বারবার পড়ি। আমি ওই মানুষগুলোকে কখনোই ভয় পাই না যাদের টেবিল ভরা বই থাকে, এবং আমি আমার স্টুডেন্টদেরকেও বলি যে ওই রকম ক্যান্ডিডেটকে কখনো ভয় পাবেন না যাদের সংগ্রহে অনেক বই আছে এবং তারা হয়তো আজকে এই বইয়ের 2 পাতা, কালকে ওই বইয়ের 3 পাতা পড়লো। এরকম মানুষকে ভয় পাওয়ার দরকার নেই, বরং আপনার এই যুদ্ধতে আপনার একজন ক্যান্ডিডেট, বা যদি বলেন যে একজন কন্টেস্টিং ক্যান্ডিডেট, আপনি কাকে মনে করবেন, কাকে দেখে আপনার আপনার ভয় পেতে পারেন? আপনি যিনি একই বই বারবার পড়েন বা বারবার চর্চা করেন। মনে রাখবেন, একই জিনিস বারবার যারা চর্চা করে তাদেরকে নির্ধারিত লক্ষ্যে যাওয়া থেকে আপনি কোনো অবস্থাতেই বিরত রাখতে পারবেন না। আমরা যখন পরীক্ষা দিয়ে আসি, পরীক্ষা দিয়ে এসে আমরা বলি যে আমি এই সেকশনটা ভুল করেছি, সাবসেকশন মনে রাখতে পারিনি, কিংবা সিপিসির কোন অর্ডার থেকে প্রশ্ন এসেছে আমি বলতে পারিনি। এটা একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে আপনি খুব এলোমেলো ভাবে প্রস্তুতি নিয়েছেন, আপনার প্রস্তুতিটা গোছানো ছিল না। আপনি বিভিন্ন বই পড়েছেন, আজকে এই বই থেকে 2 পাতা পড়লাম, কালকে ওই বই থেকে 2 পেজ পড়লাম। এভাবে পড়ার কারণে আপনার প্রস্তুতিটা গোছানো না। অর্থাৎ আপনি পড়েছেন অনেক, সময় দিয়েছেন অনেক, কিন্তু সেই পড়াটা বা সময়টা কার্যকরী ভূমিকা রাখতে পারেনি। এজন্য সব বইকে এক পাশে সরিয়ে রেখে আমাদের সংগ্রহ করতে হয় প্রিলি মাস্টার বইটা। এখন প্রিলি মাস্টার বইটা পড়লে কি বেয়ার অ্যাক্ট পড়তে হয় না? আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, প্রিলি মাস্টার বই পড়লে এই পার্টিকুলার 6টা আইনের জন্য বেয়ার অ্যাক্ট পড়তে হয় না। কারণ এই বইটা হচ্ছে বেয়ার অ্যাক্টের একটা নোট ভার্সন। আপনি যখন একটা বেয়ার অ্যাক্ট পড়তে যাবেন, আপনি দেখবেন যে সেই বেয়ার অ্যাক্টের মধ্যে অনেক কিছু লেখা থাকে, এবং সেকশন, একটা সেকশনের পরের সেকশন, কোনটা যে আমি পড়বো বা কোন তথ্যটুকু যে আমার পরীক্ষার জন্য দরকার, এটা বুঝে উঠতে উঠতে আমার সবসময় চলে যায়। আবার যখন বুঝে উঠি তখন আবার সেটা নিজেকে নোট করতে হয় খাতায়, কারণ বেয়ার অ্যাক্ট না হলে তো আপনি পড়ে শেষ করতে পারবেন না। এই 6টা আইনের বেয়ার অ্যাক্ট আপনার টেবিলে থাকলে আপনি কতটুকু পড়বেন? এটা একটা সমস্যায় আমরা পড়ি। এই সমস্যা থেকে উত্তরণের জন্য প্রিলি মাস্টার বইটা। এটা বেয়ার অ্যাক্টের একটা মডিফাইড ভার্সন, এটা বেয়ার অ্যাক্টের একটা নোট বা একটা এক্সাম ভার্সন আমরা বলতে পারি। এটার মধ্যে নাই এমন কোনো বিষয় নাই। যা আপনার পরীক্ষায় আসবে, যেই সেকশন বা যেই সাবসেকশন বা যেই অর্ডারটা আপনার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক সেই সেকশনগুলোই এই বইটার নিতে সাজানো আছে। এবং এই বইটার আরেকটা মজার বিষয় হচ্ছে, বা আরেকটা অ্যাট্রাকটিভ, বা যেটা আমাকে খুব টানে, সেটা হচ্ছে এই বইটাতে পাশাপাশি দুটো ভার্সনেই ইম্পর্টেন্ট বিষয়গুলো আলোচনা করা থাকে। যেমন ধরেন আপনি পড়ছেন এক্সটর্শন, আমরা একটু পেনাল কোড নিয়ে যদি কথা বলি, বা আপনি পড়ছেন ক্রিমিনাল ইন্টিমিডেশন। আমরা যারা ইংরেজি ভার্সনে পরীক্ষা দেই তারা তো বেয়ার অ্যাক্ট থেকে মোটামুটি দেখে নিতে পারি। অনেকে আছে ইংরেজি ভার্সনটা পড়ার পরে বুঝতে পারে না, তাদের একটু বাংলাটা দেখে নিতে হয়। আবার অনেক স্টুডেন্ট আছে বাংলাটা পড়ার সময় বাংলায় পড়ছে, কিন্তু পরবর্তীতে হয়তো প্রস্তুতিটা সে ইংরেজিতে নিবে বা লিখবে ইংরেজিতে। তো তখন দেখা যায় যে বেয়ার অ্যাক্ট তো ইংলিশ হলে ইংলিশ, বাংলা হলে বাংলা, অথবা ইংলিশ বাংলাও যখন পাশাপাশি লেখা থাকে, পুরো বেয়ার অ্যাক্টের অনুবাদ যদি আপনি পড়তে যান দেখবেন আপনার খুব এলোমেলো লাগবে, মাথায় ঢুকবে না, কি বলেছে সেটা বুঝতে পারবেন না। এজন্যই মিনি ল স্কুল যেটা করে, বা প্রিলি মাস্টার বইটাতে যেটা পাবেন আপনি, ক্রিমিনাল ইন্টিমিডেশন, ঠিক তার পাশেই বলা থাকে অপরাধমূলক ভীতি প্রদর্শন। এবার আপনার মূল বেয়ার একটা সংজ্ঞাটা তারা দিয়ে দেয়, বইয়ের মধ্যে দেয়া আছে মূল বেয়ার একটা ক্রিমিনাল ইন্টিমিডেশন নিয়ে কি বলেছে। তারপরে যেটা সব থেকে বেশি আপনার জন্য ইফেক্টিভ হবে বা আপনার জন্য কাজে লাগবে, সেটা হচ্ছে নিচে দেখবেন লেখা আছে যে সহজে মনে রাখার উপায় বা সহজ ভাষায়, এরকম একটা টাইটেল দিয়ে তারা এই পুরো সেকশনটাকে আবার সামারাইজ করে নিয়ে আসে। অর্থাৎ আপনি যেন সেকশনটা পড়ার পরেই
হাল ছেড়ে না দেন বা আপনার মধ্যে যেন ভয় ভীতি কাজ না করে, এজন্য তারা প্রত্যেকটা সেশনের পরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আবার আলাদাভাবে সামারি করে। এতে যেটা হয়, আপনি কোনো কারণে যদি সেকশনটা পড়ে নাও বুঝতে পারেন, ওই নিচের অংশটুকু পড়লে পুরোটা বুঝে যাবেন, ক্লিয়ার হয়ে যাবে। এরপরে এই বইটার আরেকটা বিশেষত্ব বলি, পুরো বইটাকেই আপনার আইন অনুযায়ী বিভিন্ন চ্যাপ্টারে ভাগ করা আছে। প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে একটা মিনি টেস্টের বিধান রাখা আছে। যেমন আপনি হয়তো প্রিলি মাস্টার বইটা থেকে এখন পড়লেন যে আমি সেকশন 299 পেনাল কোডে সেকশন 299 থেকে শুরু করে একেবারে 335 পর্যন্ত পড়বো, অর্থাৎ আমি নিন্দনীয় নরহত্যা থেকে শুরু করব, আমি একেবারে আপনার জখম, সাধারণ জখম, গুরুতর জখমে গিয়ে আমার পড়াটা শেষ করব। এই যে আপনি এতগুলো সেকশন পড়লেন, এখন নিজেকে যাচাই করতে হবে আপনার পড়াটা আদৌ হলো কিনা। এই যাচাইয়ের জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে তারা মিনি টেস্ট গুলো দিয়ে দিয়েছে, 15টা 20টা করে প্রশ্ন দিয়েছে। অর্থাৎ আপনি চ্যাপ্টারটা পড়বেন, পড়ার পরে আপনি নিজেকে যাচাই করবেন আপনার পড়াটা কত শতাংশ কমপ্লিট হয়েছে। এখন এই বইটা যখন আপনার কাছে থাকে, আপনি আপনার প্ল্যানিং এর অর্ধেক করে ফেলেছেন। অর্ধেক করলে তো সফলতা আসবে না, আপনাকে তো পুরো রাস্তাটা হেঁটে যেতে হবে। বাকি অর্ধেক রাস্তাও যেন আপনি রাইট ট্র্যাকে এগিয়ে যেতে পারেন, এই জন্যই আমাদের এই প্ল্যান 6 বা মিশন 6 এই প্রোগ্রামটা চালু করা। এই প্রোগ্রামটাতে আগামী 6 মাসে আমরা আপনাকে প্রস্তুত করব আপনার আপকামিং বার কাউন্সিল প্রিলি পরীক্ষার জন্য। এবং এই প্রিলির সাথে সাথে আপনাদেরকে আমরা একই সাথে রিটেনের জন্য প্রস্তুতি নেওয়াবো। আপনি যেন ওভারঅল এই যে 6টা বা 7টা আইন আছে, এই আইনের উপরে একটা সম্যক ধারণা রাখতে পারেন। আপনার বেসিকটা যেন ক্লিয়ার হয়, বেসিক ক্লিয়ার হওয়ার সাথে সাথে আপনি যেন এটা ধরতে পারেন পরীক্ষায় কোথা থেকে প্রশ্ন আসছে, কিভাবে প্রশ্ন আসছে, এবং তার সাথে সাথে আপনার প্রস্তুতিটা যেন রাইট ট্র্যাকে থাকে। এর জন্য প্রত্যেক সপ্তাহে আমরা উইকলি টেস্টের আয়োজন করি, প্রত্যেক মাসের শেষে আমরা মান্থলি মডেল টেস্টের আয়োজন করি, এবং সর্বশেষ যেটা আমরা করি, আমরা একাধিক ফাইনাল মডেল টেস্ট দিই। সুতরাং আপনাদের যাদের এখনো নিজেকে নিয়ে খুব হীনমন্যতায় ভুগছেন বা নিজেরা এখনো বুঝতে পারছেন না যে আমার আসলে কি করা উচিত বা এত তাড়াতাড়ি ভর্তি হওয়া উচিত কিনা, আমার সোল পরামর্শ থাকবে ভর্তি হওয়া উচিত এবং যত দ্রুত সম্ভব ভর্তি আপনি হয়ে যাবেন। আপনি মনে রাখবেন যে এখানে একটা দিন বিলম্ব করা মানে বা 2টো দিন বিলম্ব করা মানে আপনি আপনার লক্ষ্য থেকে 2টো দিন পিছিয়ে আছেন। ফর এক্সাম্পল, আপনি যদি আজকে এনরোল্ড হয়ে যান, আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, হয়তো আগামীকালকে আমরা আমাদের ক্লাসের বিস্তারিত ম্যাপ দিব, আমরা নেক্সট কোন ব্যাচে কি কি জিনিস শুরু করছি, যেমন মিশন 6-এ আমরা আসলে কোন সাবজেক্টটা দিয়ে কোর্স শুরু করব, কোন কোর্সে আমরা কতটা ক্লাস রাখবো, এই ক্লাস ম্যাপ অনুযায়ী কিভাবে পরীক্ষা হবে, এই বিষয়গুলো বিস্তারিত প্ল্যান হয়তো কালকে বা পরশু আমরা আমাদের নির্ধারিত যে রেসপেক্টিভ গ্রুপ, সেখানে সেই গ্রুপগুলোতে দিয়ে দিব। তো সেক্ষেত্রে দেখা যাবে আপনি যদি আজকে আমাদের সাথে যুক্ত হয়ে যান, আপনি আগামীকালকে আমাদের ক্লাসের ম্যাপটা পাচ্ছেন। হয়তো কালকে থেকে আমরা আমাদের অফিসিয়াল ক্লাসটা স্টার্ট করব, আপনি আগামীকালকে থেকেই আপনার পড়াশোনাটা শুরু করবেন। কিন্তু আপনি যদি কালক্ষেপণ করেন, আপনি যদি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে এখনো অযাচিত সময় নষ্ট করে ফেলেন, সেক্ষেত্রে আপনি আপনার নির্ধারিত গোল থেকে অনেক পিছিয়ে থাকবেন। আপনি যত কালক্ষেপণ করবেন, আপনি আপনার টার্গেট থেকে ততদিন করে পেছাতে থাকবেন, এবং এই হীনমন্যতায় ভোগার কারণে একটা সময় এসে দেখবেন যে আর নির্ধারিত সময় আপনার সিলেবাসটা কমপ্লিট হচ্ছে না। কারণ আমরা আমাদের ব্যাচটা চালু করে দিচ্ছি, আমরা কিন্তু আমাদের টার্গেটেই 6 মাসে আপনার ফুল কোর্সটা কমপ্লিট করে দিব। সো আপনি যত দেরিতে ভর্তি হবেন, তত আপনার ল্যাকিংস বাড়তে থাকবে। আপনি যদি 1 মাস পরে আমাদের সাথে কানেক্টেড হন, এই 1 মাসে হয়তো আমরা একটা কোর্স কমপ্লিট করব, তা আপনি যখন সেকেন্ড মান্থে এসে আমাদের সাথে যুক্ত হবেন, এই কোর্সটাতে আপনি পিছিয়ে গেলেন, তখন আপনার উপরে প্রেশার বাড়তে থাকবে। এটা দিন শেষে ক্ষতিটা আপনারই হবে। এবার আমি একটু সংক্ষেপে আলোচনা করি যে আমাদের যে মাদার ল গুলো আছে বা যে গুরুত্বপূর্ণ 6টা আইন আছে, এই আইনগুলো নিয়ে আপনার প্রস্তুতিটা আসলে কেমন হবে, আপনি কিভাবে প্রস্তুতি নেবেন বা কি করবেন, এটা একটু সংক্ষেপে আমি আলোচনা করে যাই। প্রথম যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে প্রস্তুতি শুরু করবার আগে আমি সবাইকে বলে থাকি ছোট ছোট আইনগুলো দিয়ে আপনার প্রিপারেশন শুরু করা। আমরা একটা বড় আইন দিয়ে পড়া শুরু করি এবং বড় আইনগুলো শেষ হতে যেহেতু অনেক বেশি সময় লাগে, অনেক বেশি টাইম নিয়ে নেয়, আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, আমরা আমাদের নির্ধারিত টার্গেট থেকে অনেকটা পিছিয়ে থাকি। এজন্য আপনি শুরু করবেন ছোট ছোট আইন দিয়ে। ছোট আইনগুলোর মধ্যে আমি ধরে নিচ্ছি আপনি ক্রিমিনাল দিয়ে আপনার প্রস্তুতিটা শুরু করতে চান।
আপনার যে ক্রিমিনাল রিলেটেড ল আছে অর্থাৎ সিআরপিসি, এভিডেন্স, পেনাল, এই আইনগুলো দিয়ে আপনি আপনার প্রস্তুতিটা শুরু করবেন। তাহলে এই আইনগুলো দিয়ে আপনি যদি আপনার প্রস্তুতি শুরু করতে চান, আমি আপনাকে ব্যক্তিগতভাবে পরামর্শ দিব আপনি পড়াটা শুরু করবেন এভিডেন্স অ্যাক্ট দিয়ে। কারণ এভিডেন্স অ্যাক্টে 167টা ধারা, সবগুলো ধারা আমাকে পড়তেও হয় না। মোটামুটি বার কাউন্সিলের জন্য 100 থেকে 110টা ধারা যদি আমরা কভার করতে পারি, এই ধারাগুলো আমাদের জন্য এনাফ। এভিডেন্স অ্যাক্টে 100 থেকে 110টা ধারাই আমাদের জন্য যথেষ্ট। তাহলে আপনি আপনার পড়াটা যদি এভিডেন্স অ্যাক্ট দিয়ে শুরু করেন, আপনি দেখবেন যে আপনার এই 110টা ধারা পড়তে হয়তো 10 দিন সময় লাগবে, 12 দিন সময় লাগবে, অর্থাৎ আফটার 1 or 2 উইকস আপনি কিন্তু আপনার একটা ফুল কোর্স কমপ্লিট করে ফেললেন। এরপরে আপনি যখন বড় বড় আইনগুলো পড়তে যাবেন, যেমন আপনি এভিডেন্স অ্যাক্ট পড়ার পরে হয়তো প্ল্যান করলেন যে আমি আজকে পেনাল কোড পড়বো বা পেনাল কোড দিয়ে আমার পড়াটা শুরু করব। যে কোনো বড় বিষয়কে আত্মস্থ করার একটা কার্যকরী টেকনিক হচ্ছে ওই বড় বিষয়টাকে কয়েকটা স্লটে ভাগ করে ফেলা। যেমন আমার পুরো দণ্ডবিধিটাকে আমি কয়েকটা সেগমেন্টে যদি ভাগ করে নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে দণ্ডবিধি পড়াটা আমার জন্য সহজ হবে, অ্যালং উইথ আমি দণ্ডবিধির ধারাগুলো খুব চমৎকারভাবে মনে রাখতে পারবো। এখন পুরো দণ্ডবিধিটাকে আমরা কিভাবে ভাগ করি? আপনি চাইলে প্রথম থেকে সংজ্ঞা এবং সাধারণ আলোচনাটাকে একটা পার্টে নিয়ে আসতে পারেন। যেমন আপনি বলতে পারেন যে সংজ্ঞা ও শাস্তি সমূহ, এটাকে আমি একটা ভাগে ভাগ করব। সংজ্ঞা ও শাস্তি। এখান থেকে আপনি হয়তো ধারা 2 থেকে পড়া শুরু করলেন। ধারা 2 থেকে শুরু করে আপনি একেবারে আপনার জেনারেল এক্সেপশন শুরু হচ্ছে 76-এ গিয়ে আপনি হয়তো ধারা 2 থেকে 74 পর্যন্ত একটা প্রস্তুতি নিয়ে ফেললেন। এটাকে আপনি ভাগ করলেন হচ্ছে আপনার 1 নাম্বার সেগমেন্ট, সংজ্ঞা এবং শাস্তি। পরের স্লটটা হয়তো আপনি ভাগ করলেন সাধারণ জেনারেল এক্সেপশন যেটাকে আমরা বলি বা সাধারণ ব্যতিক্রম সমূহ, আপনি এটা স্লটে একটা ভাগ করে ফেললেন। এই জেনারেল এক্সেপশন আপনি হয়তো 76 থেকে শুরু করলেন, আপনি মোটামুটি 103 বা 104 পর্যন্ত আপনার সেগমেন্টটাকে ভাগ করে ফেলেন। আমরা আলোচনা করছি পেনাল কোড নিয়ে, অর্থাৎ এখন আমাদের যে আলোচনা এটা পুরোটাই চলছে পেনাল কোডটাকে আপনি কিভাবে ভাগ করতে পারেন। আমি হয়তো একটা বা দুটা সাবজেক্ট নিয়ে আপনাকে বলবো, বাকিগুলো আপনি এই নিয়মটা ফলো করে আপনার পড়াটাকে ভাগ করবেন। যেহেতু পেনাল কোডটা অনেক বড়, অনেক বড় এবং 500-র উপরে সেকশন সবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই জন্য এই পেনাল কোডটাকে বা এই দণ্ডবিধিটাকে আপনি এভাবে কয়েকটা সেগমেন্টে ভাগ করে নেবেন। তাহলে আমরা দুটো সেগমেন্টে ভাগ করলাম। সাধারণ ব্যতিক্রমের পরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অপরাধে সহায়তা। এই সেকশনে আমরা যেতে পারি বা এভাবে আমার ইয়াটাকে আমি ভাগ করতে পারি সেগমেন্টটাকে, অ্যাবেটমেন্ট যেটাকে আমরা বলি। এই অপরাধের সহায়তার সেকশনগুলো আপনার 107 থেকে মোটামুটি শুরু হয় এবং এটা 124-এর কতে গিয়ে শেষ হয়। আপনি পরের সেগমেন্টটাকে হয়তো ভাগ করলেন জনশান্তি ব্যাহত করে এমন অপরাধ। এই সেগমেন্টটাকে যখন আপনি ভাগ করতে যাবেন, জনশান্তি ব্যাহত হয় এমন অপরাধ, এটা পড়তে গেলে আমাদের 141 থেকে শুরু হয় এবং মোটামুটি 160-এ গিয়ে শেষ হয়। এরপরে আপনি পরের সেগমেন্টটা ভাগ করলেন এভাবে যে সরকারি কর্মচারীর নিজে অপরাধ যেটা করে আর কি, সরকারি কর্মচারীর নিজ কৃত অপরাধ, এটা আপনার একটা সেগমেন্ট। এখানে আপনার সেকশনটা একেবারেই অল্প, 161 থেকে শুরু হয়ে 164-তে গিয়ে শেষ হয়। অর্থাৎ পেনাল কোডের 161 থেকে 164 পর্যন্ত সেকশনগুলো কোনো সরকারি কর্মচারী নিজে যদি কোনো অপরাধ করে তার শাস্তি কেমন হবে, সে যদি ঘুষ গ্রহণ করে, ঘুষ গ্রহণে নিজের সহযোগিতা করে, তখন তার পানিশমেন্ট কিরকম হবে সেই সম্পর্কে আলোচনা করে। আপনি পরের সেগমেন্টটা ভাগ করলেন সরকারি কর্মচারীর আদেশ অবমাননা এবং মিথ্যা সাক্ষ্য। সরকারি কর্মচারীর আদেশ অবমাননা ও মিথ্যা সাক্ষ্য। এখানে হয়তো আপনার সেকশনটা শুরু হয় 172-এ গিয়ে
এবং এটা শেষ হয় 295-তে। আপনি পরের সেগমেন্টটা হয়তো ভাগ করলেন এভাবে, মানবদেহ সংক্রান্ত অপরাধ। মানবদেহ সংক্রান্ত অপরাধ, এখানে আপনার সেকশন শুরু হয় 299-এ গিয়ে এবং শেষ হয় 377-এ। অর্থাৎ আপনি নিন্দনীয় নরহত্যায় গিয়ে শুরু করলেন এবং শেষ করলেন হচ্ছে আনন্যাচারাল অফেন্সে গিয়ে। এবং লাস্ট আপনি আপনার পেনাল কোডটাকে ভাগ করলেন সম্পদ সংক্রান্ত অপরাধ দিয়ে। আপনার যে প্রপার্টি আছে সেই প্রপার্টি রিলেটেড যে অপরাধগুলো হয়, যেমন চুরি, ডাকাতি, বলপূর্বক গ্রহণ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, যেটা শুরু হয় 378-এ এবং মোটামুটি 511-তে গিয়ে শেষ হয়। খেয়াল করেন, আমি আমার পুরো দণ্ডবিধিটাকে 8টা সেগমেন্টে ভাগ করে নিয়ে এসেছি এবং এই 8টা সেগমেন্টের মধ্যে আমি পুরো পুরো পেনাল কোডটাকে এই সেগমেন্টগুলোতে ভাগ করার ফলে এখন পেনাল কোডটা আমার কাছে অনেক বেশি ইজি মনে হবে, বা এখন এই পেনাল কোডটা আমার কাছে অনেক বেশি সহজ মনে হবে। আপনি নর্মালি একটা পেনাল কোডের বেয়ার অ্যাক্ট বা যে কোনো একটা বই হাতে নিলে আপনার কাছে যতটা জটিল মনে হতো বা যতটা ডিফিকাল্ট মনে হতো, এই পুরো পেনাল কোডটাকে যখন আপনি এই সেগমেন্টগুলোতে ভাগ করবেন তখন আপনার কাছে পেনাল কোড বা দণ্ডবিধিটা এত জটিল মনে হবে না। এবারে যখন আপনি এই সেগমেন্টে ভাগ করে নিলেন, আপনি প্রথম দিন টার্গেট করলেন আমি সেকশন 2 থেকে শুরু করে 74 পর্যন্ত পড়বো। এখন এই 2 থেকে শুরু করে 74 পর্যন্ত আপনি তো সবগুলো সেকশন পড়বেন না। এখান থেকে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে সেটা জুডিশিয়ারি এবং বার কাউন্সিলে, সেটা আগে দেখবেন। এই জায়গাটাতে প্রিলি মাস্টারের ভূমিকাটা আপনি দেখতে পারবেন। প্রিলি মাস্টারের প্রত্যেকটা সেকশনের পরে এখান থেকে বিগত বছরে কি প্রশ্ন হয়েছে, কেমন প্রশ্ন হয়েছে তারা বলেছে। যেমন আপনার ধরেন সেকশন 76 দিয়ে যদি কোনো প্রশ্ন এসে থাকে বিগত বছরে যে বিচারকের কৃতকর্ম কোনো অপরাধ না, বা আদালতের নির্দেশে করা কোনো কাজ অপরাধ না, এটা যদি বিগত বছর এসে থাকে সেকশনের নিচে তারা বিগত বছরের প্রশ্নটা দিয়ে দিবে। তাহলে আপনি দেখবেন যে বিগত বছরে এই সেকশনগুলো থেকে সেকশন 2 থেকে শুরু করে 74 পর্যন্ত প্রিভিয়াস ইয়ারে কি কি প্রশ্ন এসেছে এটা একটু আগে দেখবেন। এরপরে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখে আপনি নিজেই বুঝতে পারবেন কোন কোন ধারাগুলো আপনার এখান থেকে পিক করতে হবে। আপনি পরবর্তীতে চলে গেলেন হয়তো অপরাধে সহায়তা, অথবা আপনি পরবর্তীতে জনশান্তি ব্যাহত করে এমন অপরাধ 141 থেকে 160, সবগুলো সেকশন কিন্তু এখানে পড়তে হয় না। এটা আমি একটা রেঞ্জ আপনাকে সিলেক্ট করে দিয়েছি, এখান থেকেও আপনাকে সিলেক্টিভলি হয়তো 10টা বা 11টা সেকশন পড়তে হয়। তাহলে এভাবে যদি আপনি আপনার পুরো পড়াটাকে কয়েকটা সেগমেন্টে ভাগ করে নেন, পুরো আইনটাকে, তখন আপনার পড়তেও সুবিধা হবে এবং আপনার মনেও থাকবে। হঠাৎ করে যদি আপনাকে আমি প্রশ্ন করে বসি যে সরকারি কর্মচারী নিজে যদি কারো কাছ থেকে কোনো ঘুষ গ্রহণ করে সেটা কত ধারার অধীনে অপরাধ হবে, হঠাৎ করে এই প্রশ্নটা করলে আপনার মনে করতেও দেখবেন 20 থেকে 30 সেকেন্ড সময় লাগবে যে সরকারি কর্মচারীর অপরাধ, ঘুষ নিবে, এটা জানি কোথায় বলা আছে। দেখবেন আপনার 20 থেকে 30 সেকেন্ড সময় চলে যাচ্ছে। কিন্তু আপনার যদি এই সেগমেন্টটা মাথায় থাকে যে সরকারি কর্মচারীর নিজেকৃত অপরাধ মানেই 161 থেকে 64, মানবদেহ সংক্রান্ত যে কোনো অপরাধ মানেই 299 থেকে 377, এই সেগমেন্ট যদি আপনার মাথায় থাকে তাহলে পরবর্তীতে আপনার নিজের রিকল করতে সময়টা অনেক কম লাগবে। এবং আপনারা যারা বারবার এই অভিযোগটা করেন বা এই আফসোসটা যাদের আছে আমার মনে থাকে না, আমার ধারণা আপনি যদি এভাবে আপনার আইনগুলোকে কয়েকটা ভাগে ভাগ করে পড়তে পারেন আপনার মনে থাকবে। এখন এটা তো আমি আপনাকে দণ্ডবিধি দেখালাম, এভাবে সিপিসিও আপনাকে কয়েকটা সেগমেন্টে ভাগ করতে হবে, আপনাকে সিআরপিসিটা ভাগ করে নিয়ে আসতে হবে, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট পুরোটা আপনার মাথায় এক সেটআপে কাজ করতে হবে। এটা যদি আপনি নিজে করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। যদি করতে না পারেন সেক্ষেত্রে মিনি ল স্কুলের আমরা মেন্টর যারা আছি, শিক্ষক যারা আছি, আমরা আপনাকে এই বিষয়টাতে সহযোগিতা করব। আমরা আপনাকে প্রত্যেকটা বড় বড় আইন কিভাবে সেগমেন্টগুলোতে ভাগ করা যায়, কিভাবে এই আইনগুলোকে আপনি সাজাবেন, কিভাবে এটা মনে রাখবেন, এটা আমরা ক্লাসে বিস্তারিত আলোচনা করি। এবং আমি যেটা বলি সেটা হচ্ছে আমরা যদি একটু সিকোয়েন্স মেনটেন করে একটু গল্পে গল্পে সিআরপিসি বা পেনাল কোডটা পড়তে পারি তাহলে আপনি আর কখনোই দণ্ডবিধি ভুলবেন না। যেমন আমি আপনাদের 2025-এ যে প্রথম বার কাউন্সিল পরীক্ষাটা হয়েছে এটার প্রিলিমিনারির জন্য আমি পেনাল কোডের বেশ কিছু ক্লাস নিয়েছিলাম। তো তাদের একটা অভিযোগ ছিল যে পেনাল কোডের সেকশনগুলো আমাদের মনে থাকে না, শাস্তিগুলো আমাদের মনে থাকে না। কিন্তু আমি যখন 6টা ক্লাস কন্ডাক্ট করা শেষ করলাম তখন তারা নিজেরাই বলছে যে আমরা এখন আর এই পেনাল কোডের শাস্তিগুলো ভুল হয় না, এখন আমাদের মনে থাকে। জেনারেল এক্সেপশন আমরা আর কখনোই ভুল করব না।
ওরা নিজেরাই বলে যে সেকশন 299 থেকে 377 পর্যন্ত আমাদের সবগুলো সিকোয়েন্স মনে থাকে। যেমন হত্যা হচ্ছে কখন, নিন্দনীয় নরহত্যা কখন হচ্ছে, খুনের উদ্যোগ, নিন্দনীয় নরহত্যার উদ্যোগ, পাগল ব্যক্তি যদি আত্মহত্যায় আপনি সহযোগিতা করেন তখন আপনার কি ধরনের শাস্তি হবে। আমরা দেখেছি যে নারীর গর্ভপাতকরণ সংক্রান্ত বিষয় কিভাবে এসছে। আমরা দেখেছি কখন সাধারণ জখম যাবে, সাধারণ জখমের সাথে মিলিয়ে আমরা কোন সেকশনগুলো পড়বো, গুরুতর বা গ্রিভিয়াস হার্ট আপনি কখন দিবেন। এই প্রত্যেকটা বিষয় আমরা দেখেছি। ধর্ষণ কিভাবে আপনি, ধর্ষণের সংজ্ঞাটা কিভাবে নির্ধারিত হচ্ছে, শাস্তিটা আপনি নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী করছেন। এটাকে রিলেট করে যে পড়ার বিষয়টা, এটা আমরা ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। এবং অ্যাট দ্য এন্ড অফ দেয়ার কোর্স এটা তাদের নিজেদের মুখের স্টেটমেন্ট ছিল যে ম্যাম এখন আর দণ্ডবিধি ভুল হয় না। নট অনলি পেনাল কোড, আমরা অন্যান্য কোর্সগুলো যখন কন্ডাক্ট করি এভাবেই আমরা বিভিন্ন ভাগে বিভিন্ন সেগমেন্টে ভাগ করে পুরো ক্লাসগুলোকে ডিজাইন করি, যাতে আপনার ক্লাসের পড়াটা ক্লাসেই পড়া হয়ে যায়। আমি জানি আপনারা এখানে অনেকেই এমন আছেন যারা হয়তো এখন শিক্ষানবিশ হিসেবে কোর্টে প্র্যাকটিস করছেন, অনেকেই আছেন অন্যান্য পেশার সাথে যুক্ত আছেন, এর পাশাপাশি হয়তো বার কাউন্সিলে এনরোল হতে চাচ্ছেন, অনেকে আছে সারাদিন সংসার সামলাতে হয়, বাচ্চা সামলাতে হয়, তারপরে পড়াশোনা করতে হয়। তো সেক্ষেত্রে আপনি চাইলেও হয়তো আপনার নিজে নিজে পড়ার পেছনে অনেক বেশি সময় আপনি দিতে পারেন না। আপনার এই সমস্যাটা থেকে যেন আপনি উত্তরিত হয়ে আমাদের কাছে আসতে পারেন, বা আপনার এই প্রবলেমটা যেন আপনাকে টাচ করতে না পারে, এজন্যই আমি অন্তত চেষ্টা করি ক্লাসের পড়াটা ক্লাসেই মুখস্থ করে দেওয়ার জন্য। যেমন আজকের ক্লাসে আমি আপনাকে যাই পড়াবো এটা যেন পুরো কনসেপ্টটা আপনার ক্লাসে ক্লিয়ার হয়ে যায়। আপনি যেন ক্লাসটা থেকে লিভ নেওয়ার পর এটা বলতে পারেন যে আজকে ম্যাম আপনি পড়িয়েছেন অপরাধের সহায়তাকরণ 107 থেকে 124, আমার পুরো বিষয়টা মাথায় সেট করা। 107-এ কি বলা আছে, অ্যাবেটমেন্টের উপকরণ কি, 108-এ কি শাস্তি কেমন হবে, রাষ্ট্রদ্রোহিতা হলে কি হতো, অপরাধমূলক ষড়যন্ত্র কোথায় গেলে আমরা দেখবো, এটার এলিমেন্ট কি, এই প্রত্যেকটা বিষয় আপনার ক্লাসের পরে মাথায় থাকবে। এখন সবসময় সব বিষয় আপনার মনে থাকবে না, আপনি হিউম্যান বিং, আপনি তো কম্পিউটার না, কিন্তু অন্তত পেনাল কোড পুরো আইডিয়াটা যেন আপনার মাথায় সেট থাকে। আপনি যদি আমাকে এখন প্রশ্ন করেন যে ম্যাম আপনার কি পেনাল কোডের এই 511টা ধারা সবগুলো মনে আছে, উত্তর হচ্ছে আমারও সবগুলো ধারা মনে নেই। তবে হ্যাঁ, আমি অন্তত আপনাকে এইটুকু বলতে পারি যে কোন সেকশনে কি রিলেটেড কথা বলা আছে। হয়তো এক্স্যাক্ট সেকশনটা আপনাকে না বলতে পারলেও আমি কাছাকাছি একটা আইডিয়া আপনাকে দিতে পারবো, কারণ এই পুরো ম্যাপটা আমার মাথায় সেট করা। এখন এটা আমার মাথায় থাকলে তো চলবে না, আমি তো বার কাউন্সিল কমপ্লিট করেছি, আমি তো বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে কর্মরত আছি। এই প্ল্যানটা যেন আপনার মাথায় সেট আপ হয়, এর জন্য আমরা পুরো মিনি ল স্কুল টিম রেডি হয়ে বসে আছি। শুধু আপনার এখন দরকার হচ্ছে আমাদের সাথে যুক্ত হওয়া। এখন আপনারা আমাদের সাথে কিভাবে যুক্ত হবেন, অনেকে কোর্স ফি সংক্রান্ত বিষয়ে জানতে চান, ভর্তি প্রসিডিওর জানতে চান, ভর্তি সংক্রান্ত যে কোনো ইনফরমেশনের জন্য আপনি নির্দ্বিধায় নক দিবেন মিনি ল স্কুল টিমকে। এবং আপনাদেরকে আমি আরো ইনফর্ম করে রাখি, আপনাদের খাতা দেখবে, শুধুমাত্র আপনি রিটেন পরীক্ষা দিবেন, সেই রিটেন পরীক্ষার খাতাগুলো দেখবেন, এর জন্য আমাদের আলাদা একটা প্যানেল রেডি করা থাকে। সেখানে সুপারিশপ্রাপ্ত বিজ্ঞ সহকারী জজরা আপনার খাতাগুলো দেখেন, এবং সহকারী জজ হিসেবে কর্মরত আছেন এরকম আমাদের মেন্টর প্যানেল আপনার খাতাগুলো দেখেন, খাতা দেখেন, আপনাকে ফিডব্যাক দেন। আপনি যদি কোনো সমস্যায় পড়েন, সেই সমস্যা বা পড়তে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন, সেই প্রবলেমটা থেকে আপনাকে সলভ দেওয়ার জন্য আমাদের আলাদা একটা প্যানেলই কাজ করে। এবং তাদের কাজই হচ্ছে আপনি যখন তাদেরকে নক দিবেন কোনো সমস্যায় পড়ে, তারা আপনাকে সেই সমস্যার সমাধান বলে দিবে। আমরা ক্লাসে যখন আসি, আমি তো খুব ইন্টারঅ্যাক্টিভ ক্লাস নেওয়ার চেষ্টা করি। আপনার যদি ক্লাসে টপিক রিলেটেড কোনো প্রশ্ন থাকে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি, যেন আপনি ক্লাসটা করার পরে আপনার কোথাও কোনো কনফিউশন না হয়। এবং নিয়মিতভাবে আপনারা যেন পরীক্ষাটা আমাদের সাথে দিতে পারেন, সেটাও আমরা এনশিওর করি। সুতরাং আপনার স্বপ্ন পূরণ করতে আমরা আসলে পুরোপুরিভাবে রেডি। আমরা আমাদের প্রিপারেশন কমপ্লিট করেছি, এখন আপনি আমাদের কাছ পর্যন্ত আসলেই আমরা আপনাকে সহযোগিতা করতে পারবো। এবং আপনার যত সমস্যা, যত ভয় ভীতি, ইভেন আপনার মনে থাকে না এই রোগেরও সমাধান আছে। আর একটা জিনিস মনে রাখবেন, যে কোনো সফলতা পেতে গেলে আপনার ধৈর্য, একাগ্রতা এবং আপনার নিজের এবং সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস, এটার কোনো ব্যতিক্রম করা যাবে না। যে নিজেকে বিশ্বাস করে, যে তার সৃষ্টিকর্তার উপরে ভরসা করে, তার জন্য আসলে কোনো জটিল কাজই জটিল না। আপনারা পড়তে গিয়ে অনেক সময় বলেন যে আমার অনেক বার্ডেন লাগছে, আমি অনেক সমস্যায় পড়েছি, অনেক কষ্ট হচ্ছে। আপনারা সূরা আল বাকারা পড়েছেন সবাই, আপনারা জানেন সূরা আল বাকারাতে স্পষ্ট আল্লাহ বলছেন যে আমি আমার কোনো বান্দাকে এমন কোনো ভার দেই না যেটা সে সহ্য করতে পারে না।
অর্থাৎ আপনি সহ্য করতে পারেন না এমন কোনো ভার আপনার রব আপনার উপরে দেয় না। সুতরাং যাই আপনার সাথে হচ্ছে সেটা আপনার মঙ্গলের জন্যই হচ্ছে। শুধু আপনাকে আপনার নিচের জায়গা থেকে একটু একাগ্রতা দেখাতে হয়, আপনার নিজের প্রতি বিশ্বাস রাখতে হয় এবং সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখতে হয়। এই 3টা কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনাকে আপনার সফলতা থেকে ইনশাল্লাহ আর কেউ বিরত রাখতে পারবে না। আমি আপনাদের কাছ থেকে কিছু প্রশ্ন নিব এখন। আপনাদের যদি এই কোর্স সংক্রান্ত বিষয়ে বা যে কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে একটু এখন প্রশ্নটা করতে পারেন। আমি মোটামুটি আমার আলোচনার একেবারেই শেষের দিকে চলে এসেছি। এবার আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলবো, আপনাদের কিছু প্রশ্ন নিব। যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন। কোনো কিছু যদি না বুঝে থাকেন বা এমন কোনো ইনফরমেশন যেটা আপনি জানতে চাচ্ছেন আমি আপনাকে বলিনি, নির্দ্বিধায় আমাকে নক করতে পারেন বা জিজ্ঞেস করতে পারেন এখানে। রুম্পা জাহিদ কোর্স ফি সংক্রান্ত বিষয় জিজ্ঞেস করেছিলেন। আপনি আমাদের মিনি ল স্কুল আইডিতে নক করতে পারেন। মিনি ল স্কুল আইডি থেকে আপনাকে সব ধরনের তথ্য, ভর্তি সংক্রান্ত তথ্য, আমাদের ডিটেইল ক্লাস ম্যাপ, এই বিষয়গুলো আপনাকে জানানো হবে। কাজী ফারহান আহমেদ লিখেছেন, অনেক ধন্যবাদ। রায়হানা হক, আমি ধারার বিষয়গুলো জানি কিন্তু কোনটা কোন ধারায় সেটা মনে রাখতে পারি না, কি করব? আচ্ছা, এই যে আজকে একটা পদ্ধতি দেখালাম আপনাকে যে কোনটা কোন ধারায় সেটা মনে থাকে না, এটার জন্য পুরো পড়াটাকে আপনার আগে কয়েকটা সেগমেন্টে বা ছোট ছোট কয়েকটা চ্যাপ্টারে ভাগ করে নিয়ে আসতে হবে। এরপরে ওই চ্যাপ্টার থেকে কোন ধারাগুলো আপনার পরীক্ষায় আসে বা কোথা থেকে পরীক্ষায় প্রশ্ন করবে সেটা আগে আইডেন্টিফাই করতে হয় এবং ওই বিষয়টাকে বারবার চর্চা করতে হয়। আপনার যদি এমনিতে পড়ে মনে না থাকে তাহলে আপনি খাতায় লিখবেন। আপনি বড় বড় করে লিখবেন যে ধারা 2-এ আছে ইন্ট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন, ধারা 4-এ আছে এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন, এভাবে খাতার মধ্যে আপনি লিখবেন। প্রয়োজন হলে একই জিনিস 10টা সেকশন আপনি 20 বার 30 বার করে লিখবেন, তাহলেই দেখবেন যে আপনার এই পার্টিকুলার পড়াটা মনে থাকবে। এক্সাম কোন ভার্সনে দেয়া কম্পারেটিভলি ইজিয়ার, ফাহাদ আকরাম জিজ্ঞেস করেছেন। এটা ফাহাদ নির্ভর করে আপনি আপনার পড়াশোনাটা কোন ভার্সনে করেছেন। আপনি যদি আপনার একাডেমিক পড়াশোনাটা বাংলায় করে থাকেন আপনি বাংলাতে দিবেন, যদি ইংরেজিতে পড়ে থাকেন ইংরেজিতে দিবেন। অনেকে 4 বছর এলএলবি করে থাকে ইংরেজিতে, তারা ইংরেজিতে দিবে, ওদের কাছে এটা ইজি লাগে। আপনি যেই ভার্সনে পড়াশোনা করেছেন আপনি সেটাতেই পরীক্ষা দিবেন। সিপিসি ক্লাস আপনাকে নেয়ার বিশেষ অনুরোধ জানাচ্ছি ম্যাম। আচ্ছা, আমি খুব ভালো প্রিপারেশন নিয়েও খারাপ করি কেন বুঝতে পারি না। আলিয়া সুলতানা তিথি। আচ্ছা, আলিয়া আলিয়া সুলতানা, আমার যেটা ধারণা যে আপনার প্রিপারেশন খুব ভালো কিন্তু আপনি খারাপ করছেন, এর একটা কারণ হতে পারে আপনার হীনমন্যতা, আপনার নিজের প্রতি কোনো কনফিডেন্স নাই। আপনি মনে রাখবেন আত্মবিশ্বাস অনেক বড় একটা শক্তি, আর ভয় বা নিজের প্রতি অবিশ্বাস এটা আপনাকে মানে হেরে যাওয়ার আগে হারিয়ে দিবে। আমরা শেক্সপিয়ারের একটা উক্তি পড়েছিলাম না, কাওয়ার্ডস ডাই মেনি টাইম বিফোর দেয়ার ডেথ অ্যান্ড ভ্যালিয়েন্ট নেভার টেস্ট দ্য ডেথ বাট ওয়ান্স। অর্থাৎ আপনার মনের মধ্যে যদি ভয় থাকে, আপনার যদি আত্মবিশ্বাসের ঘাটতি থাকে, আপনি আপনার মূল যুদ্ধে যাওয়ার অনেক আগেই হেরে যাবেন। তো যদি আপনার এইটুকু নিজের মধ্যে বুঝ থাকে যে আমার প্রস্তুতি ভালো, তাহলে আপনি যেটা করতে পারেন আপনার আত্মবিশ্বাস, আপনার কনফিডেন্স লেভেলটাকে একটু রেজ করতে পারেন এবং এর সাথে সাথে আপনার প্রস্তুতি আসলে আপ টু দা মার্ক কিনা এটা যাচাই করার জন্য অ্যাটলিস্ট কোন একটা এক্সাম ব্যাচে ভর্তি হয়ে পরীক্ষাগুলো দিতে পারেন। তাহলে আপনি ধরতে পারবেন যে আপনার সমস্যাটা কোথায় হচ্ছে। সত্যি আপনার প্রস্তুতি ভালো, আপনার কি শুধুই আত্মবিশ্বাসের ঘাটতি নাকি আসলে আপনার প্রস্তুতিতে কোথাও কোনো ল্যাকুনা আছে, এটা আপনি বুঝতে পারবেন। আচ্ছা, তানহা কি লিখেছেন, আমার হাতে প্রিলিমাস্টার বইটা আসতে 7 দিন মতো টাইম লাগতে পারে, এখন এই 7 দিন আমি কিভাবে প্রিপারেশন নিতে পারি? আচ্ছা তানহা, আপনি কি আমাদের সাথে কানেক্টেড আছেন? যদি আমাদের সাথে কানেক্টেড থাকেন বা আমাদের সাথে যদি আপনি ভর্তি হয়ে থাকেন তাহলে এই 7 দিনে আমরা যে ক্লাসগুলো নিব আপনি মনোযোগ দিয়ে ক্লাসগুলো শুধু করবেন। এবং যেহেতু প্রিলিমাস্টারটা আপনার হাতে এখন নাই, 7 দিন সময় লাগবে, 7 দিনে আপনি শুধু ক্লাসগুলো নিয়মিত অ্যাটেন্ড করবেন এবং নিয়মিতভাবেই করবেন, অ্যাটেন্ড করবেন। যদি কোনো কিছু আমরা আপনাকে নোট নিতে বলি সেটা নোট নেবেন, এরপরে যখন প্রিলিমাস্টার বইটা আপনি হাতে পাবেন তখন সেটা থেকে পড়তে পারেন। আরেকটা কাজ করতে পারেন, প্রিলিমাস্টারের আপনার ওল্ড কোনো ভার্সন যদি আপনার কাছে থাকে, আগের কোনো বই যদি থাকে, সেখান থেকে আপনি প্রস্তুতিটা চালিয়ে যেতে পারেন। ম্যাম, আমরা মিনিমাম কত ধারা পড়তে হবে? শিরিন সুলতানা।
আচ্ছা, এটা স্পেসিফিক্যালি আপনাকে সাবজেক্ট না ধরে আমি বলতে পারছি না। যেমন এই পেনাল কোডে আপনাকে যখন এর আগের ব্যাচটা পরীক্ষা দিল, ওদেরকে আমি একটা সাজেশন দিয়েছিলাম, এবং লাকিলি সাজেশন থেকে 80%-এর উপরে সম্ভবত কমন। তো এটার জন্য আপনি যদি একটু ক্লাসগুলো করেন, ওই ইন্ডিভিজুয়াল ক্লাসে গিয়ে আমরা বলতে পারি যে এবার যেমন আপনার 2025-এর প্রথমার্ধে যে পরীক্ষাটা হলো এপ্রিলে, এই পরীক্ষাটার জন্য আপনার যে যে ধারা গুরুত্বপূর্ণ ছিল, আপনার পরবর্তী এক্সামের জন্য কিন্তু একই সিলেবাস বা একই ধারাগুলো গুরুত্বপূর্ণ না। আমরা হয়তো কিছুটা প্যাটার্ন চেঞ্জ করে পড়াই, ইম্পর্টেন্সটা একটু পরিবর্তন হয়। সেক্ষেত্রে আপনি ক্লাসটা করলে, আমরা যখন ক্লাস ডিজাইনটা করি, ওই নির্ধারিত ক্লাসে আপনাকে আমি জানিয়ে দিব যে আপনি এই আইনের জন্য কয়টা ধারা পড়বেন বা কোন কোন ধারাগুলো পড়বেন, আমরা বলে দিই আপনাকে। ম্যাম, অনার্স শেষ হবে নেক্সট মাসে, এখন আমি কিভাবে স্টাডি করব? অনার্স শেষ হবে নেক্সট মাসে, এখন আমি কিভাবে স্টাডি করব? আচ্ছা, প্রথম কাজ হচ্ছে লিটন বইটা কিনে ফেলবেন, ফরহাদ হাসান লিটন। অবশ্যই প্রিলি মাস্টারটা নিজের সংগ্রহে রাখবেন এবং নির্ধারিত একটা বিষয় আগে পিক করবেন। ছোট হতে পারে, আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনটা নিতে পারেন, তামাদি আইনটা নিতে পারেন। নিয়ে এই তামাদি আইন বা সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে আগে দেখবেন বিগত বছরে কি ধরনের প্রশ্ন আসে। সেই প্রশ্নগুলো দেখে সংশ্লিষ্ট ধারাটা আস্তে আস্তে পড়া শুরু করবেন। আর যদি নিজে একেবারেই বুঝতে না পারেন, সেক্ষেত্রে আমরা তো রইলাম আপনাকে সহযোগিতা করার জন্য। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে সর্বোচ্চটা হেল্প করব। অপরাধে সহায়তা করা, 3 নম্বরটা বুঝেন নাই? অ্যাবেটমেন্ট অফ এ ক্রাইম। আপনি পেনাল কোড খুললে দেখতে পারবেন একটা অপরাধে সহায়তাকরণ কি, কিভাবে অপরাধে সহায়তা করে, অপরাধমূলক ষড়যন্ত্র কি। আচ্ছা, লিখিত কোর্স ফি কত? এটার জন্য মোজাম্মেল হক জুরান আপনাকে একটু ইনবক্স করতে হবে। আপনি ইনবক্স করলে আমাদের যারা অফিসার আছে আপনাকে ডিটেল প্ল্যানটা বলে দিবে, কত টাকা কোর্স ফি, এই কোর্সের আন্ডারে আপনি কি কি সার্ভিস পাচ্ছেন, সবকিছু আপনাকে জানানো হবে। এই বছর একটা এমসিকিউ পরীক্ষা হবে, নুরুল ইসলাম সজীব, নভেম্বরে হবে ইনশাল্লাহ। সাইফুর রহমান, সপ্তাহে কয়টি ও কখন ক্লাস হবে? সাইফুর, আমরা সাধারণত চেষ্টা করি এক সপ্তাহে মিনিমাম 4টা ক্লাস রাখার জন্য। 3টা থেকে 4টা ক্লাস আমাদের প্ল্যানে থাকে এবং উইকলি একটা পরীক্ষা থাকে। আর ক্লাসগুলো সাধারণত বাইরের ক্লাসগুলো আমরা রাত 9টা থেকে নেই, কারণ আপনারা অনেকেই কোর্ট প্র্যাকটিস করেন, বাইরে চাকরি করেন, সেটা মাথায় রেখে রাত 9টা থেকে আমরা ক্লাসগুলো প্ল্যান করি। আমরা যারা অনলাইনে ক্লাস করছি তাদের পরীক্ষার খাতা কিভাবে মূল্যায়ন করবেন? আচ্ছা, যারা অনলাইনে ক্লাস করছেন তারা যখন আপনি এমসিকিউ পরীক্ষা দিবেন, সেটা তো নির্ধারিত গুগল ফর্মে আমরা পরীক্ষাটা নেই। আর যারা রিটেন পরীক্ষাটা দেন, আমরা প্রশ্নটা আপনাকে অনলাইনে দেই, সেটার একটা নির্ধারিত সময় দেওয়া থাকে। আপনার রিটেন পরীক্ষার জন্য হয়তো 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিট একটা টাইম দিই। আপনি প্রশ্নগুলো খাতায় লিখবেন, লিখে ক্যাম স্ক্যানার দিয়ে ছবি তুলে পিডিএফ করে আমাদের যারা খাতা দেখেন সেই মেন্টরদের কাছে পাঠাবেন। ওই মেন্টররা আপনার খাতা চেক করে কোথায় কোথায় আপনার সংশোধন করতে হবে, কোথায় আপনার ইমপ্রুভমেন্ট করতে হবে, সেই বিষয়টা আপনাকে একটা ফিডব্যাক আকারে জানিয়ে দেন। আমি নিজে নিজে পড়ে চেষ্টা করে ব্যর্থ হয়ে মিনি ল স্কুলে ভর্তি হয়েছি, ইনশাল্লাহ ভালো কিছু আশা করছি। আরিফুর রহমান, আমরা হোল টিম আপনার সাপোর্টের জন্য রেডি, ইনশাল্লাহ এবার আর ব্যর্থ হবেন না। ম্যাম, আমার পড়লে মনে থাকে না, এজন্য আমি কি করতে পারি? নিশাদ, এটার জন্য আমার মনে হয় যে আই এম দ্য পারফেক্ট পারসন, বিকজ আমি ক্লাসে কাজই হচ্ছে আপনাকে মনে রাখানো। সো আপনি আমাদের সাথে কানেক্টেড হয়ে যান। এটা করলে আমার যেটা ধারণা যে আপনি যেই সমস্যাটার মধ্যে দিয়ে যাচ্ছেন মনে থাকে না, এটা মনে রাখতে পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে একটু লিখে পড়ার চেষ্টা করবেন, সবকিছু শুধু রিডিং না পড়ে বা মেমোরাইজ না করে একটু খাতায় লিখবেন। প্রিলি মাস্টারের নতুন বই আপডেটেড ভার্সন বের হয়েছে, হ্যাঁ। আচ্ছা, চেষ্টা করি কিন্তু প্রশ্নের ব্যাখ্যা লিখতে গিয়ে ভুলে যাই। ইংরেজিতে প্রশ্ন করে তাই বুঝি না, কি করবো ম্যাম? নাজমুল হক, বাংলা ভার্সনেও প্রশ্ন হয়, একই প্রশ্নের 2টা প্যাটার্ন থাকে, ইংরেজি এবং বাংলা দুটোই থাকে। সাকিব, আমার প্রিপারেশন একদম নাই বললেই চলে, কিভাবে শুরু করব, কি দিয়ে শুরু করব বুঝতেছি না। মিনি ল স্কুলে ভর্তি হয়েছে আপনাদের উপর ভরসা করে, কিন্তু একদম শুরু থেকে শুরু করে কম সময়ের মধ্যে শেষ করতে পারবো কিনা? অবশ্যই পারবেন সাকিব আহমেদ শিকদার। পরিকল্পিত প্রস্তুতি থাকলে খুব অল্প সময়েও আপনি যত জটিল পরীক্ষায় থাকুক সেটা কভার করে আসবেন, এটার নিশ্চয়তা আমরা আপনাকে দিতে পারি। শুধু আপনি নিয়মিত আমাদের ক্লাসগুলো করবেন, পরীক্ষাগুলো দিবেন, বাকি পুরো রেসপন্সিবিলিটি আপনি আমাদের উপর ছেড়ে দিতে পারেন। আপনি নিয়মিত ক্লাসগুলো করে যাবেন এবং এক্সামটা দিবেন, এখানে ভুল করা চলবে না। আপনার সিনসিয়ারিটি দেখানোর জায়গা 2টা, 1 ক্লাস করা, 2 হচ্ছে নিয়মিত পরীক্ষা দেওয়া। এই 2টো কাজ যদি আপনি করতে পারেন, বাকিটা ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা রেখে আপনি করতে থাকেন, আপনি ব্যর্থ হবেন না।
মেইন ক্লাস কবে থেকে শুরু হবে, সপ্তাহে কয়টা ক্লাস হবে, প্রথম কোন সাবজেক্ট শুরু হবে? সুস্মিতা, আমরা খুব সম্ভবত আগামীকাল বা পরশুদিন থেকে আমাদের অফিসিয়াল ক্লাসগুলো স্টার্ট করতে যাচ্ছি। আর প্রথম কোন সাবজেক্টে শুরু হবে বা আমাদের কোর্স প্ল্যান কি, এটা আপনি ইনবক্স করলে আপনাকে বিস্তারিতভাবে জানানো হবে। আগে 2বার প্রিলি পরীক্ষা দিয়েছি কিন্তু পাশ করতে পারিনি, আইন পাঠ বইটা অনুসরণ করতাম, কোনো কোচিং সংযুক্ত ছিলাম না। তাহলে আমার যেটা ধারণা মিতুল, আপনার হয়তো নিজের প্রস্তুতিতে কোথাও একটা ঘাটতি আছে বা ল্যাকিংস আছে, আপনি হয়তো বুঝতে পারছেন না। আপনার ডেফিনেটলি একটা মেন্টরের শরণাপন্ন হওয়া দরকার। 80টা কমন ম্যাম, আমার ল্যাকিংসটা কোথায় বুঝতে পারছি না, এটা জেনে একটু দেখতে হবে আপনাকে, আপনার সমস্যা কোথায়, আরো কয়েকটা পরীক্ষা নিতে হবে আপনার, তারপরে হয়তো আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হব। এমসিকিউ 2025 নভেম্বরে হওয়ার একটা তীব্র সম্ভাবনা আছে। সপ্তাহে 3টি ক্লাস কোন কোন দিনে হবে, এটা দিলদার হোসেন বিস্তারিত প্ল্যান আপনাকে দেওয়া হবে ইনবক্স করলে। কোন 3 দিন আমরা ক্লাস রেখেছি, কোন কোর্সের উপরে রেখেছি, আপনি জানবেন এটা। আসসালামু আলাইকুম ম্যাম, আমার পেনাল কোড থেকে 18টা এমসিকিউ কমন ছিল, আলহামদুলিল্লাহ। এবার পারবো কিনা জানি না, আমার মনোযোগ দিতে সমস্যা হয়। শান্ত ইসলাম, নিশ্চয়ই পারবেন। মানুষ চেষ্টা করে পারে না এমন কোনো জিনিস নাই। মানুষ চেষ্টা করেছে কিন্তু সে পারে না, পৃথিবীতে এমন কোনো জিনিস এক্সিস্ট করে না। ইয়োর মাইন্ড ইজ আ পাওয়ারফুল ওয়েপেন। ইফ ইউ বিলিভ ইউ ক্যান, অনলি দেন ইউ ক্যান। আপনি বিশ্বাস করলে ইনশাল্লাহ পারবেন। অনেক ভেবেচিন্তে মিনিলর প্রিলি কোর্সে ভর্তি হয়েছে শাহিদা শান্ত, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ টেকেন ইউর ফার্স্ট স্টেপ। ক্লাসের কোনো রেকর্ড থাকে? হ্যাঁ, ক্লাসের রেকর্ড থাকে। রুম্পা জাহিদ, আমরা ক্লাসগুলো রেকর্ডেড অবস্থাতেও রাখি। কোনো কারণে আপনি যদি লাইভ ক্লাসটা মিস করেন বা আপনার বুঝতে সমস্যা হয়, আপনি রেকর্ডেড দেখে নিতে পারবেন। তো মোটামুটি আপনাদের সাথে দীর্ঘ সময় আমি আলোচনা করেছি। আমি আশাবাদী ম্যাম, আমি মার্চ মাসে প্রিলি মাস্টার এবং রিটার্ন মাস্টার, মডেল টেস্ট মাস্টার নিয়েছি, এগুলো দিয়ে হবে তো? হ্যাঁ, ইনশাল্লাহ হবে। আমি আশাবাদী যে খুব দ্রুত আপনাদের সাথে আমার আবারও দেখা হবে বার কাউন্সিলের কোনো না কোনো কোর্সে। মোটামুটি প্রত্যেক বছরই আমি চেষ্টা করি আপনাদের 1টা বা 2টা কোর্স কন্ডাক্ট করার জন্য। আশা করছি যে আপনারা যখন আমাদের সাথে কানেক্টেড হবেন, আরো অনেক আলোচনা করব, আরো অনেক দিক নির্দেশনামূলক পরামর্শ দিব, এবং যত তাড়াতাড়ি আপনারা আমাদের সাথে যুক্ত হবেন তত তাড়াতাড়ি আমি আপনাকে সহযোগিতা করতে বা আমরা আপনাকে সহযোগিতা করতে সক্ষম হব। আপনাদের সকলের সঙ্গে দেখা হওয়ার আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো আমি এখানে শেষ করছি এবং বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সৃষ্টিকর্তা সকলের মনের আশা পূর্ণ করুক। আসসালামু আলাইকুম।